আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সোয়া। তিস্তা মহাপরিকল্পনা সহ দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ আশ্বাস দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে চীনের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নিয়ে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখতে চীন থেকে আরও জানাচ্ছেন মাহিদুর রহমান রুবেল। বিশ্বের অন্যতম পরাশক্তি মিডল কিংডম চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বর্ণাঢ্য লাল গালিচা এবং পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে। তবে সফরের আড়ম্বর নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনা। বিকেলে গ্রেট হল অফ পিপলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার বিএনপি সরকারের। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। আজ আমি আরও আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্যে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই চীনে একটির পর একটি বৈঠক চালিয়ে যাচ্ছে সরকার প্রধান, এবং সেখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ এবং সেই পরিবেশটিও রয়েছে বাংলাদেশে। তার নিশ্চয়তা দিয়ে সরকার প্রধান বললেন, বাংলাদেশে বিনিয়োগ করলে মুনাফা এবং লভ্যাংশ কোনোটাই খোয়া যাবে না বিনিয়োগকারীদের। এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের এক প্রতীক্ষা। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যার মতো পরিস্থিতি থেকে রেহাই পাবে এই অঞ্চলের মানুষ। স্বাধীনতার 55 বছরও যার সমাধান হয়নি। চায়না সফরে এসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী চায়না সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন চায়না সরকার। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। শুধু তাই নয়, চায়না বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মাহাদি আমিন। তবে কত টাকা বিনিয়োগ হবে তা এখনোই স্পষ্ট করেননি তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া রয়েছে। পাশাপাশি আনোয়ারা এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও
মাত্র 15 দিনেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা যেন নতুন লাইসেন্স পেতে পারেন সে বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিআরবিসি আগামী 5 বছরে $10 বিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। The government, led by BNP, and particularly our Honorable Prime Minister, is now viewed as a regional player এবং a geopolitically important player, where he and his vision of foreign policy এবং cooperation is projecting Bangladesh now as a influential global player. পরে চেরি গ্রুপ, হুন্ডা গ্রুপ, চায়না এক্সিম ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাইদুর রহমান রুবেল, আরটিভি, বেইজিং, চীন। এই মুহূর্তে চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, আপনার কাছ থেকে যদি জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ব্যবসায়ীদের যে বৈঠক হয়েছে সেখানে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, জানাবেন সে বিষয়ে। জি, বিষয় হচ্ছে কি আজকে সারাদিন কিন্তু বেইজিংয়ে প্রচণ্ড রকম ব্যস্ত পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে বৈঠক করেছেন। সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অন্তত 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি আমরা যদি বলে দিই সেটি হচ্ছে যে সমঝোতা স্বাক্ষরগুলো হয়েছে সেটা হচ্ছে ভোকেশনাল অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রিক একটি এমইউ স্বাক্ষর হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের মানে গণমাধ্যম কেন্দ্রিক একটি এমইউ স্বাক্ষর হয়েছে। এছাড়া আমরা যেটি শুনেছি আরও যেটি এই কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তারা জানিয়েছেন যে 13টির সমঝোতা স্বাক্ষর হয়েছে চীনের সাথে। চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। এছাড়া 2টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথাও কিন্তু জানিয়েছে, কিন্তু কি চুক্তি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করেনি। সেটি আমরা যতটুকু ধারণা করছি যে আগামীকাল যেহেতু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক রয়েছে সকালে, সেই বৈঠকে হয়তো সেই চুক্তিগুলি নিশ্চিত করা হবে এবং সেই বৈঠকে চুক্তিগুলি তার উপস্থিত হবে এবং সেইগুলি তখন জানানো হবে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়গুলি জানিয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে শুধু ওই দুই প্রধানমন্ত্রী এমইউ স্বাক্ষর তাই নয়, এইখানে চীনের বড় বিনিয়োগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্রগণ। তারা যেটি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কথাটি বলে আসছিল সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে সরকার, এবং যেটি বলা হচ্ছে যে সেখানে বড় বিনিয়োগ করবে চীন এবং যার ফলে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে। নদী ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজানোর জন্য চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া মংলা সমুদ্র বন্দর এবং আনোয়ারায় ইপিজেড নির্মাণের ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন এবং সেটি কয়েকশো মিলিয়ন ডলারের কথা শোনা যাচ্ছে। এটি অসমর্থিত সূত্র থেকে আমরা যদি জানতে পেরেছি যে অন্তত $500 মিলিয়ন মতো সেটি হতে পারে। তবে এটি আগামীকাল নিশ্চিত করা হয়তো বলা যাবে। তবে এছাড়া আরও বেশ কিছু চুক্তির কথা বলা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু এমইউ স্বাক্ষর হয়েছে এবং সারাদিনে চীনের বড় বড় শিল্প উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে চেরি গ্রুপ, হুন্ডা গ্রুপ এবং চীনের এক্সিম ব্যাংক সহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এবং সারাদিনের এই ব্যস্ততার মাঝখানেও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা 2টি সংবাদ সম্মেলন করেছেন এবং এই কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে সেখানে কিন্তু এই সমঝোতা স্মারক এবং চুক্তির কথা কিন্তু তারা বলেছেন। এবং তারা বলেছেন যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ, সড়কপথ অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশের পাশে থাকবে এবং আরও বেশ কিছু আশ্বাসের কথা তারা বলেছেন যে এখনই সব কিছু তারা বলতে চাচ্ছেন না, যে এটি আরও হয়তো পরে তারা পরিষ্কার করবেন। এছাড়া আগামীকালের যে বৈঠকটি হবে চীনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শি জিনপিং এবং তারেক রহমানের যে বৈঠক হবে বেইজিংয়ে, সেই বৈঠকের দিকে কিন্তু সবার দৃষ্টি। সেখান থেকে আরও বড় চমক আসবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র থেকে আমরা কিন্তু সেটি জানতে পেরেছি। এবং আগামীকালের কর্মসূচির শেষের মাধ্যমেই মূলত এইবারের চীনের সরকারের প্রথম চীন এবং মালয়েশিয়া সফর শেষ করে দেশের পথে বিমানে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুবেল, ধন্যবাদ আপনাকে। জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন, সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বহুমুখী পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ, এই সফর সেটিরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বলেন, মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না। সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সম্পর্ক, অবকাঠামো এবং সেবা, যে নবায়নযোগ্য যে জ্বালানি, সেই নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুতের উপর যে কর সুবিধা দেওয়া হয়েছে, এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বড় ধরনের অবদান বলে মনে করি। বিদ্যমান আইনে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তথ্য জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সংসদে এর সংস্কার বিল উত্থাপন করা হবে। নতুন আইনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রিত আলাদা হাজতখানা, পরিবহন, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবস্থা থাকবে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে বানের পানির মতো মাদক প্রবেশ করছে। বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে, কিন্তু চাহিদা ও পাচার রুট হওয়ায় কোনোভাবেই দমানো যাচ্ছে না। দেশের ভেতরেও এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। এই মাদক নির্মূলে সরকার নতুন আইনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয় এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করা হবে। মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। এ সময় মাদক সংক্রান্ত মামলা ও জড়িতদের বিষয়েও তথ্য জানান মন্ত্রী। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। শুধু মাদক নির্মূল নয়, পাশাপাশি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেরও উন্নয়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যা উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। অর্থনৈতিক সংকটে রয়েছে মন্তব্য করে এটি স্থিতিশীল না হলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। উন্নয়ন অগ্রগতির স্বার্থে NBR ও আমলাতন্ত্রের সংস্কারের দাবি জানান তারা। তবে চ্যালেঞ্জ হলেও বড় বাজেট বাস্তবায়নে সব শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আলোচনায় বক্তারা ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য বড় বলে মন্তব্য করেন। বলেন, কর্মসংস্থান নিশ্চিত না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সুদ ব্যয় বাড়ার কারণে উন্নয়ন ব্যয়ও বাড়বে, এতে অর্থনীতি চাপে পড়বে বলেও জানান তারা। ২০২৫ সালের অ্যাকচুয়াল যে ডেটা আমাদের কাছে আছে সেটা বলে NBR রাজস্বের ৩৬% খালি সুদের জন্য ব্যয় করেছে। এই বছরের জন্য যে রিভাইজ এস্টিমেট দেওয়া হয়েছে সেটা 25%-এর মতো। আমার ধারণা এটা কিন্তু আরও বাড়বে। কাজে অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ওই সুদের হার অতিরিক্ত দেওয়ার পরে তারপরে তাকে এটা অন্যান্য প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে হবে। NBR ব্যবস্থা এবং ARO এখন কমিশনের কথা শুনে না, আর ফরগেট অ্যাবাউট কমিশনারও কিন্তু এখন মেম্বারকেও কিন্তু পাত্তা দেয় না। উই নিড দিস রিফর্ম। আজকে আপনার রিফর্ম দরকার ইন NBR, ইভেন রিফর্ম দরকার ব্যুরোক্রেসি। বাজেটে দেশীয় ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার প্রস্তাব এই খাতকে আরও চাপে রাখবে বলে মনে করেন তারা। অর্থমন্ত্রী শেয়ার বাজারে গতি আনার কথা বললেও বাংলাদেশ ব্যাংক ও NBR সেই পথে হাঁটছে না বলে মনে করেন কেউ কেউ। একদিকে অর্থমন্ত্রী মহোদয় বলতেছে যে না, আমি জনগণকে সম্পৃক্ত করবে এবং
এটাকে বড় করবে, আর এটা অবশ্যই আমাদের প্রয়োজন। অন্যদিকে কিছু পলিসি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটা বলতে অ্যাডভার্সলি অ্যাফেক্টিং দ্য স্টক মার্কেট, ইনভেস্টিং পাবলিক ইন্টারেস্ট অ্যাফেক্ট করতেছে। ব্যাংকগুলোকে আস্থা ফিরিয়ে এনে ফাংশনাল করার জন্য বাজেট থাক আর না থাক অতি দ্রুত একটি ব্যবস্থা নেওয়া উচিত। তবে অর্থমন্ত্রী ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থায়নে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে রাজনীতি মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ক্যাপিটাল মার্কেটে আমাদের এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সব কিছুর জন্য। আমরা 1 কোটি এমপ্লয়েবিলিটির কথা বলেছি, নট এ বিগ টার্গেট, ইটস বিগ অ্যাম্বিশন, আমি জানি, বাট ইউ হ্যাভ টু বি অ্যাম্বিশিয়াস। আমি যদি অ্যাম্বিশন না থাকে তো কিছু করতে পারবো না। অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশের শীর্ষ অর্থনীতিবিদরা অংশ নেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলমান আন্দোলন আরও বেগবান করতে 36 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে এবং আওয়ামী আমলে সংঘটিত সকল নৃশংসতার বিচার দাবিতে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন সহ দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বলেও জানান 11 দলীয় ঐক্যের এই সমন্বয়ক। 1 জুলাই থেকে 5 আগস্ট 2026 এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় পাসপোর্ট অফিসে, 84.4%। দ্বিতীয় BRTA ও তৃতীয় বিচার বিভাগ। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জাতীয় জরিপে এই রিপোর্ট প্রকাশ পেয়েছে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, 2023 সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুর্নীতি বেশি হয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে বর্তমান সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে জানাচ্ছেন আতিকার রহমান। সেবা গ্রহণের ক্ষেত্রে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025-এর প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পাসপোর্ট অফিস, এরপর রয়েছে BRTA, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, ভূমি অফিস, স্বাস্থ্য খাত, কৃষি, শিক্ষা, NID সেবা ও 10 নম্বরে রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। 2024-25 অর্থ বছরে সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি 20 লাখ টাকা। এই দেশের মানুষ যারা সেবা গ্রহীতা তাদের 81.6% কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছে। অর্থাৎ দুর্নীতির যে ব্যাপকতা, গভীরতা, সেটা যে আমরা প্রাক্কলন করেছি যে বিশাল অর্থের অপচয় হয়। 12,633 কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব সেক্টর থেকে দুর্নীতি দূর করা। অন্তর্বর্তী সরকারের সময় যে খুব একটা উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বা উল্লেখযোগ্য সাফল্য করা হয়েছে বা করতে করা গেছে, সেটা কিন্তু বলার মতো সুযোগ নেই এবং এই জরিপ সেটাই প্রমাণ করছে আমাদের কাছে। নতুন সরকারের কাছে ডেফিনেটলি আমাদের প্রত্যাশা থাকবে এখনো সুশাসনের ঘাটতি, দুর্নীতি, নেতিবাচক প্রভাব সবকিছুর কারণে। কাজে তাদের মধ্যে এক ধরনের এপিটাইট থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, পরিস্থিতির পরিবর্তন হোক, সেটা আমাদের প্রত্যাশা। প্রতিবেদনে উঠে এসেছে গ্রামাঞ্চলে 66% মানুষ ঘুষের শিকার এবং শহরে 58.5%। সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং বর্তমান সরকারের 31 দফা রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার দুর্নীতি রোধ করা অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে টিআইবি। তিনি আমাদের উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপক। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু হলো ভারত। আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনে গিয়ে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন তিনি। হাইকমিশনার জানান, আগামী 28 জুন থেকে ভিসা আবেদন করা যাবে এবং 1 জুলাই থেকে ভিসা দেওয়া শুরু হবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় 2 বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।
রাজধানীর আমিনবাজারে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া উপকূলীয় অঞ্চলের 12 জেলার 40টি উপজেলাকে কোস্টাল এরিয়া হিসেবে চিহ্নিত করে সেসব এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাবে পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরেন মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সচেষ্ট বলেও জানান তিনি। পরিবেশ, বাংলাদেশের পরিবেশ রক্ষা তো আছেই, পরিবেশ উন্নয়নে উনি কিন্তু প্রতিনিয়তই ওনার চিন্তার ভিতরে আছে। আমিনবাজারে যেটা হচ্ছে সেটা হলো আমরা আমাদের যত কঠিন বর্জ্য আছে সেগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা করা হয়েছে, সেটা অলরেডি কাজটা দ্রুত এগিয়ে যাচ্ছে। হামদর্দ পাবলিক কলেজের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। এ সময় তিনি সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর, কলেজ পরিদর্শক অধ্যাপক ডাক্তার ময়নাল হোসেন, কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ চালু করেছে বাংলা কিউআর পেমেন্ট সেবা এবং এনপিএসবি ভিত্তিক তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সুবিধা। এর ফলে দেশজুড়ে প্রায় 10 লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে সরাসরি পেমেন্ট করতে পারবেন নগদ গ্রাহকরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাগুলোর উদ্বোধন করা হয়। নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, এই উদ্যোগ ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয় করবে। এছাড়া এখন থেকে যে কোনো ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে তাৎক্ষণিক অর্থ লেনদেন করতে পারবেন নগদ ব্যবহারকারীরা। নগদের দাবি, এই উদ্যোগ দেশে ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির প্রসারে নতুন গতি আনবে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।